কনকনে পৌষের সকাল, হিমেল হাওয়ার কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। শিশি ভেজা সকালই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। দর্শক, শুভ সকাল, আমন্ত্রণ কেওএসটিএল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আজ রবিবার 14 পৌষ 1431 বঙ্গাব্দ এবং 29 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ আপনাদের সাথে আছি আমি অতসী সেন। দর্শক, সকাল সকাল আপনাদের জানিয়ে দিব গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 27.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রেকর্ড করা হয় 14 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ 28.6 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস। এবং বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 9.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে 32 ডিগ্রি সেলসিয়াস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দর্শক, দেখছিলাম আজকের দিনের আবহাওয়ার তথ্য এবং পূর্বাভাস। দর্শক, যেমনটা আমরা জানতে পারলাম যে শীত কিন্তু ক্রমেই বাড়ছে এবং শীত বাড়তে থাকলে যেটি হয় যে বয়স্ক এবং শিশুদের কিন্তু শীতজনিত বিভিন্ন রোগের তীব্রতাও বাড়তে থাকে। দর্শক, বাড়ছে শীতের তীব্রতা, সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বৃদ্ধ আর ছিন্নমূল মানুষরা, যেমনটি আসলে বলছিলাম। শীত পরিস্থিতির খবর দর্শক আমরা জানবো। এবার আমরা চলে যাব পঞ্চগড়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হোসেন রায়হান, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রায়হান, শুভ সকাল আপনাকে। আপনি পঞ্চগড়ে রয়েছেন এই মুহূর্তে। পঞ্চগড়ে আসলে শীতের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের জানাবেন। অতসী, পঞ্চগড় জেলার মানুষের পক্ষ থেকে আপনাকে শুভ সকাল। আপনি জানেন যে বাংলাদেশের শেষ প্রান্তের জেলা হচ্ছে পঞ্চগড়, আর এখানে শীতের যে আবির্ভাব সেটি অনেক আগে ঘটে এবং শীত যায় অনেক দেরিতে। যথারীতি এখন শীতের পিক মৌসুম চলছে, অর্থাৎ শীত শুরু হওয়ার পরে জানুয়ারি এবং ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটি মাস কিন্তু এখানে জনদুর্ভোগ বাড়ে, অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্তও শীত গড়ায়। তো সবচেয়ে সমস্যা হয় জানুয়ারি মাসে। এখানে জানুয়ারি মাসে তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে যায়। আপনি জানেন যে পুরো ডিসেম্বর মাস জুড়েই কিন্তু পঞ্চগড় জেলায় তাপমাত্রা বিরাজ করছে 10 ডিগ্রির নিচে এবং প্রতিনিয়তই মানুষের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে বিকেলের পর থেকে উত্তর থেকে যে হিমপ্রবাহ প্রবাহিত হয় সেটি পঞ্চগড় জেলা সহ আশপাশের জেলাগুলোর উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু মানুষের দুর্ভোগটা বাড়ে। যদিও পঞ্চগড় জেলার মানুষ শীতে অভ্যস্ত, এই অঞ্চলের মানুষ শীত সহিষ্ণু, তারপরেও সীমাহীন দুর্ভোগ বাড়ে যখন পাহাড় থেকে বাতাস বইতে শুরু করে। আপনাকে আমি একটু ক্লিয়ার করে দেই, সেটি হচ্ছে যে এই ডিসেম্বর মাসে পুরো অংশ জুড়েই কিন্তু তাপমাত্রা বিরাজ করছে এখানে 8 থেকে 10 ডিগ্রির ঘরে। আমি আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে তাপমাত্রা ঠিক এরকমই থাকবে, তবে জানুয়ারি মাসে পঞ্চগড় জেলা সহ আশপাশের জেলাগুলো দিয়ে একাধিক মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা কিন্তু 3 থেকে 4 ডিগ্রির ঘরে যেতে পারে, এমন পূর্বাভাস তাদের কাছে রয়েছে।
আর পাশাপাশি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ছিল, কিন্তু বর্তমানে সেটি আর নাই। তার কারণ আস্তে আস্তে বাতাস যদি কমতে থাকে তাহলে হয়তো তাপমাত্রা কিছুটা বাড়বে, কিন্তু নর্মালি তাপমাত্রা এখানে এই পুরো মাস জুড়ে কিন্তু এক অঙ্কের ঘরে বিরাজ করবে। আর এই অব্যাহত তাপমাত্রার কারণে আপনি জানেন যে পঞ্চগড় জেলার বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন অসংখ্য নারী এবং শিশু রোগীরা আসছে, ভিড় করছে। তারা আসলে শীত এবং শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে আসছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে এখানে শয্যা সংকটের অভাব বিরাজ করছে। বিশেষ করে শিশুদের ওয়ার্ড খুব কম থাকার কারণে প্রতিদিন গড়ে ৩০০-র বেশি শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। এইসব শিশুদেরকে মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছে যে আসলে তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার বিষয়টি জটিল হয়ে পড়েছে। তারপরেও মানুষ আসছে এবং অব্যাহতভাবে চিকিৎসকরা তাদের সেবা দিচ্ছে। জেলা প্রশাসক আমাকে জানিয়েছে এ পর্যন্ত পঞ্চগড় জেলার মানুষের মধ্যে প্রায় ২০,০০০ কম্বল সরবরাহ করা হয়েছে এবং ১৫ লক্ষ নগদ টাকা দেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থের জন্য মন্ত্রণালয়ে বার্তা প্রেরণ করা হয়েছে। তো অতসী, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম পঞ্চগড়ে, আমরা সেখানকার শীত পরিস্থিতি জানছিলাম এবং যেমনটি আমাদের সহকর্মী আমাদের জানালেন যে পঞ্চগড়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে ৮ থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং এতে বিভিন্ন ভোগান্তিতে পড়ছে পঞ্চগড় জেলাবাসী, বিশেষ করে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তাদের হাসপাতালমুখী হতে হচ্ছে এবং হাসপাতালে দেখা যাচ্ছে শয্যা সংকট। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে এই তাপমাত্রা বিরাজ করলেও জানুয়ারিতে কিন্তু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাব দৈনিক পত্রিকাগুলোতে। সকাল 24-এ কিন্তু আমরা প্রতিদিনই দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিই, কেননা একটু সময় বের করে যদি আমরা দৈনিক পত্রিকাতে চোখ বুলিয়ে নিতে পারি তবে খুব সহজে আমরা দিনের সকল তথ্য সম্পর্কে অবগত হতে পারি। দর্শক, আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক সমকাল পত্রিকাটি। দৈনিক সমকালে প্রথমেই যে সংবাদ শিরোনামটি করা হচ্ছে, স্বাধীন মত প্রকাশ ও কণ্ঠরোধের শঙ্কা। সাংবাদিকের নামে স্থায়ী অস্থায়ী কার্ড প্রায় ৪,০০০। সচিবালয়ে গত জুনে দিনে গড়ে মানুষ ঢোকে ১৮ থেকে ২০,০০০। আওয়ামী লীগ নেতাকর্মীর নামে শত শত কার্ড বাতিলে সরকারের যুক্তি খুবই খোঁড়া। মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করলে সরকার সিদ্ধান্ত প্রত্যাহার করবে। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে জুলাই বিপ্লবকে নিয়ে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র মঙ্গলবার। সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানানো হবে, শপথ নেবেন ১৫৮ সমন্বয়ক। এবং পত্রিকার ডান পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, রাজনৈতিক অনৈক্য হতে পারে গণহত্যার বিচারে বড় বাধা। আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় উদযাপন করবো আশা করছি, মন্তব্য করেছেন আসিফ নজরুল। এখন সংস্কার না হলে কখনোই করা যাবে না, এমনটা মন্তব্য করেছেন সাখাওয়াত হোসেন। দর্শক, পত্রিকার নিচের দিকে কিন্তু আরও একটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে বেশ গুরুত্ব সহকারে করা হয়েছে। দুদককেও করতে হবে জবাবদিহি। কোন প্রতিষ্ঠানের কাছে কিভাবে জবাবদিহি সে ব্যাপারে সুপারিশ করবে সংস্কার কমিশন। কতিপয় আইন সংশোধনের প্রস্তাব থাকছে প্রতিবেদনে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেওয়া হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। দর্শক, এই ছিল দৈনিক সমকালের আজকের দিনের প্রধান শিরোনামগুলো। আমরা দেখব দৈনিক প্রথম আলোয় আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। দর্শক, প্রথমেই প্রথম আলোতে যে সংবাদ শিরোনামটা আমরা দেখতে পাচ্ছি, গণহত্যার বিচার শেষ হবে 1 বছরের মধ্যে। উপদেষ্টা ও প্রসিকিউটরদের আশা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডার বা শীর্ষ অপরাধীদের বিচার করার বিষয়টি জাতীয় সংলাপে উঠে এসেছে। নির্বাহী বিভাগ থেকে এ ধরনের কিছু বলা হলে বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়ার সুযোগ থাকে। এবং এর ঠিক নিচে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, আমি সবার মধ্যে একমতের জায়গা বেশি খুঁজে পেয়েছি। বিশেষ সাক্ষাৎকারে এমনটাই বলেন আলী রিয়াজ। এবং পত্রিকার ডান পাশে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, ঠিক ডান পাশে, অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন ক্ষমতা থাকতে পারে না, এমনটাই মন্তব্য করেছেন মির্জা ফখরুল। এবং এর বাম পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, শিক্ষাক্রম ওলট পালট, বছর জুড়ে নানা অস্থিরতা। এবং পত্রিকার নিচের দিকে এই ছিল দর্শক মোটামুটি দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। দর্শক, আমরা দেখব যে দৈনিক কালের কণ্ঠে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। দৈনিক কালের কণ্ঠে প্রথমে যে সংবাদ শিরোনামটি রয়েছে, পর্যটন বিকাশে নেই মহাপরিকল্পনা, যত অব্যবস্থাপনা, জেলা প্রশাসক ও উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় ঢুকছে পর্যটন। নতুন প্রকল্পে লাগে 16 দপ্তরের ছাড়পত্র, যত্রতত্র দোকানপাট, ভাসমান হকার, হোটেল মোটেলে বাড়তি ভাড়া,
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ৮ বছরেও দায়িত্ব বুঝে পায়নি। সন্ধ্যা নামতেই অন্ধকারে ডোবে কক্সবাজার এবং ঠিক পাশে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, আগামী বিজয় দিবসের আগে গণহত্যাকারীদের বিচার করা হবে, এমনটাই মন্তব্য করেছেন আসিফ নজরুল। এবং ঠিক নিচে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে, বিদেশি পর্যটক নগণ্য, দেশিরাও বিদেশমুখী। স্বল্পতা সংকট থাকলেও দেশের ঐশ্বর্যশালী পর্যটক নগরী হচ্ছে কক্সবাজার, কিন্তু সেই নগরীতেও দেখা মিলছে না কোনো বিদেশি পর্যটকের। উল্টো দেশি পর্যটকদের প্রিয় গন্তব্য হয়ে উঠছে মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ। দর্শক, এই ছিল মোটামুটি দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আজ কী কী প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে শিরোনামটি করা হয়েছে, ৪৫ বছরের কম বয়সী কেউ হাইকোর্টের বিচারক হবেন না, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের খসড়া। এবং ঠিক পাশে আমরা একাধারে ৩টি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি। আগামী বিজয় দিবসের আগে গণহত্যাকারীদের বিচার সম্পন্ন হবে, মন্তব্য করেছেন আসিফ নজরুল। প্রতিশোধ নয়, বিচার করতে যাচ্ছি অ্যাটর্নি জেনারেল। ট্রাইব্যুনালের টপ কমান্ডারদের বিচার ১ বছরের মধ্যে শেষ হবে, চিফ প্রসিকিউটর। এবং পত্রিকার নিচের দিকে একটি সংবাদ শিরোনাম বেশ গুরুত্ব সহকারে করা হয়েছে, সচিবালয়ে অগ্নিকাণ্ড, একই সময় ৩ স্থানে আগুন নিয়ে রহস্য। ৬ বছরের শর্ট সার্কিটে ৫টি অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। দর্শক, আমরা দেখব দৈনিক যুগান্তর আজ কী কী প্রধান শিরোনাম রয়েছে। প্রথমেই দৈনিক যুগান্তরে যে সংবাদ শিরোনামটি করা হয়েছে, চ্যালেঞ্জ সম্পদের তথ্য ঘাটতি, পাচারের অর্থ বিদেশ থেকে ফেরত আনা, নিবন্ধন অধিদপ্তর ইলেকট্রনিক ডাটাবেজ নেই, সন্দেহভাজন পাচারকারীদের তথ্য দিতে দেরি, দুবাইতে আরও ৮৫০ বাংলাদেশের তথ্য পাওয়া গেছে। এবং পত্রিকার ডান পাশে একটি সংবাদ শিরোনাম রয়েছে, জুলাই গণহত্যা প্রসঙ্গে আইন উপদেষ্টা, আগামী ডিসেম্বরের মধ্যেই মূল হোতাদের বিচার। এবং পত্রিকার নিচের দিকে আমরা বেশ কয়েকটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, এর মধ্যে একটি বেশ গুরুত্ব সহকারে করা হয়েছে, চাওয়া পাওয়া নিয়ে প্রশাসন ও ২৫ ক্যাডার মুখোমুখি, দাপ্তরিক কাজ জনসেবা মারাত্মকভাবে বিঘ্নিত। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। দর্শক, আপনারা তো জানেনই আমরা সকাল 24-এ প্রতিদিনই আপনাদের বিভিন্ন ধরনের খবর দিই, এখনও দিব। ঝিনাইদহের বাজারের মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমেছে দাম, তবে হঠাৎ দাম কমায় বিপাকে কৃষক, সেই সাথে আবারও মাঠে মাঠে লেগেছে পেঁয়াজ লাগানোর ধুম, বেড়েছে কৃষকের ব্যস্ততা। পেঁয়াজের চারশো বাজার পরিস্থিতি জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। আমরা যুক্ত হব। সাদ্দাম, শুভ সকাল আপনাকে। ঝিনাইদহের পেঁয়াজ পরিস্থিতি সম্পর্কে দর্শকদের বলছিলাম, আসলে সেখানকার পেঁয়াজের বাজার পরিস্থিতি কি, সবকিছু মিলে আমাদের জানাবেন, এবং নতুন পেঁয়াজ লাগানোর ধুম কেমন দেখতে পাচ্ছেন? আপনাকেও শুভ সকাল। আসলে পেঁয়াজের যে বাজার, অর্থাৎ মুড়ি কাটি যে পেঁয়াজ, সেই পেঁয়াজের বাজার দর কিছুটা কমেছে বলে কৃষকরা বলছেন। কারণ সে পেঁয়াজ কিন্তু বাজারে ১,০০০ থেকে ১,২০০ টাকা কেজি দরে মনে বিক্রি হচ্ছে। তো আসলে মুড়ি কাটি পেঁয়াজ কিন্তু কার্তিকের মাসে কিন্তু এটি লাগানো শুরু হয় এবং পৌষ মাঘের পরে যে সেই মুড়ি কাটি পেঁয়াজ শেষ হয়। আর এখন বিশেষ করে মুড়ি কাটি পেঁয়াজের আবাদটা কিন্তু তুলনামূলক কম, কিন্তু এই পৌষের শুরুতে নতুন যে হালি পেঁয়াজ বলা হয়, এই পেঁয়াজ লাগানোর ধুম পড়েছে। মাঠে মাঠে কিন্তু বিস্তীর্ণ যে মাঠ, এই মাঠ জুড়ে কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই পেঁয়াজ লাগানোর কাজে তারা কিন্তু ব্যস্ত। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পাইকপাড়ার যে মাঠ, সেই মাঠে কিন্তু আমরা এসেছি এবং সকালে কৃষকদের সাথে কথা বলেছি। তারা বলছে যে এই পেঁয়াজ কিন্তু লাগানো শুরু হয়েছে পৌষের প্রথম সপ্তাহ থেকে এবং পৌষের শেষ সপ্তাহের দিকে লাগানো শেষ হবে এবং বিঘায় প্রায় ১২,০০০ টাকার কিন্তু যে চারা, অর্থাৎ এটাকে এই কৃষকের ভাষায় বলে যে দানা, এই দানা কিন্তু ১২,০০০ টাকার দানা তাদের খরচ হচ্ছে। এবং যদি ফলন ভালো হয় সেক্ষেত্রে ১ বিঘা জমিতে প্রায় ৬০ থেকে ৭০ মণ পেঁয়াজ তারা পাবে। এবং কৃষকরা বরাবরই কিন্তু এই এলাকায় সব থেকে জেলায় যে পরিমাণ
পেঁয়াজের আবাদ হয় তার সব থেকে বেশি প্রায় 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ চাষ কিন্তু শৈলকুপায় হয়ে থাকে। তো তারা কৃষকরা কিন্তু প্রতি বছরই আশায় বুক বেঁধে তারা এই পেঁয়াজের চাষ করে থাকে এবং তারা আশা করছে যে নতুন পেঁয়াজ যখন বাজারে উঠতে শুরু করে তখন যদি মন প্রতি 1500 টাকা মন হয় তাহলে হয়তো তাদের খরচটা উঠে তারা একটু লাভের মুখ দেখে, কিন্তু তার নিচে যদি আসে তাহলে সেক্ষেত্রে তাদের লোকসান গুনতে হয়, যেহেতু এখন ঊর্ধ্বগতির বাজার এবং সার সেচ সহ বিভিন্ন খরচও বেড়েছে। তো আসলে এই পেঁয়াজ লাগানোর 3 মাসের এই চাষটা এবং 3 মাস পরেই কিন্তু শুরু হয়। তো আসলে আমরা কিন্তু দেখাচ্ছিলাম যে বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষিরা এখন ব্যস্ত সময় পার করছে, কারণ এই পেঁয়াজ লাগানোর পরে তারা সেচ দিবে, সেচ দেওয়ার পরে পরিচর্যায় আবার তারা ব্যস্ত হয়ে যাবে। তো আমার কাছে এই ছিল পেঁয়াজ, মুড়িকাঠি পেঁয়াজ এবং হালি পেঁয়াজের সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা মুড়িকাটা পেঁয়াজের ধুম দেখছিলাম এবং কৃষকরা কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন। পৌষের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু নতুন পেঁয়াজ লাগানোর ধুম আমরা দেখতে পাচ্ছিলাম। দর্শক, কেউ স্টিল নিবেদিত সকাল 24 নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, আজ 29শে ডিসেম্বর। আজকের এই দিনে দর্শক, আপনাদের যাদের জন্মদিন আপনাদের জানাতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা দেখে নেব আজকের এই দিনে বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। 1863 সালের এই দিনে জন্মগ্রহণ করেন নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। টাঙ্গাইলের ধনবাড়ির তৎকালীন মধুপুরে তিনি জমিদার ছিলেন। নওয়াব আলী চৌধুরীর অনেকটা একক প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোর মুখ দেখে। অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1876 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ক্যাতালান চেলোবাদক পাবলো ক্যাসালস। তিনি বিংশ শতকের প্রথমার্ধের প্রসিদ্ধ চেলোবাদক এবং সর্বকালের অন্যতম সেরা চেলোবাদক। তার শেষ সুর তিনি করেছেন হাইম অব দ্য ইউনাইটেড নেশনস। 24 অক্টোবর 1971 সালে তার 95তম জন্মদিনের 2 মাস পূর্বে জাতিসংঘের এক বিশেষ কনসার্টে প্রথম গান এটি। 1914 সালের এই দিনে জন্মগ্রহণ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর বিখ্যাত এই বাঙালি চিত্রশিল্পী। 1948 সালে প্রতিষ্ঠা করেন ঢাকা আর্ট কলেজ, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। 1942 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা রাজেশ খান্না। ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম ব্যক্তিত্ব তথা উজ্জ্বল নক্ষত্র ছিলেন এই অভিনেতা। তাকে বলিউডের প্রথম সুপারস্টার নামে আখ্যায়িত করা হয়। দর্শক, আজ শিল্পাচার্য জয়নুল আবেদিনের 110তম জন্মদিন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিন উপলক্ষে কিন্তু প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিট কিন্তু প্রতি বছরই জয়নুল উৎসবের আয়োজন করে থাকে। 3 দিন ব্যাপী সেই উৎসব চলে। গত শুক্রবার থেকে সেই উৎসব শুরু হয়েছে এবং আজ কিন্তু সেই উৎসবের শেষ দিন। দর্শক, আপনারা যদি চান তবে কিন্তু আজ আপনারা সেই উৎসবে একটু ঘুরে আসতে পারেন। দর্শক, শীত প্রধান দেশের ফুল লিলিয়াম পরীক্ষামূলকভাবে চাষ করে সফলতা পেয়েছেন খাগড়াছড়ির এক উদ্যোক্তা। এখন কন্দ সংরক্ষণের মাধ্যমে চেষ্টা করছেন বাণিজ্যিক চাষাবাদের। এক্ষেত্রে পাহাড়ের অনুকূল পরিবেশে ফুল চাষের জন্য সহায়তা হিসেবে দেখছেন কৃষি কর্মকর্তারা। বিস্তারিত প্রতিবেদনে। সুদূর নেদারল্যান্ডসের ফুল লিলিয়াম শোভা ছড়াচ্ছে দেশের পাহাড়ি এলাকা খাগড়াছড়িতে। কন্দ রোপণের মাত্র 1.5 মাসের মাথায় ফুটেছে কমলা রঙের মিষ্টি ঘ্রাণের এই ফুল। 200 কন্দ দিয়ে পরীক্ষামূলকভাবে এশিয়াটিক লিলিয়ামের চাষ শুরু করেন শৌখিন ফুল সংরক্ষক ও উদ্যোক্তা সাথওয়াই মারমা। খাগড়াছড়ি শহরের মহিলা কলেজ এলাকায় লিলিয়াম চাষ করে পান সফলতা।
বর্তমানে কন্দ সংরক্ষণ করে চারা তৈরির পরীক্ষা চালাচ্ছেন তিনি। তাতে সফলতা মিললে বাণিজ্যিকভাবে ফুলটি চাষ করার কথা জানালেন এই উদ্যোক্তা। যে এখানে আসলে আমাদের লিলিয়ামের জন্য খুবই উপযুক্ত এই পরিবেশটা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, এবং আমাদের একটা স্টিকের প্রায় 2.5 থেকে 3 ফিট পর্যন্ত হয়েছে এবং তার পাপড়িটাও খুবই সুন্দর। এবং এটা আসলে মেইন উদ্দেশ্য দুইটাই, একটা হচ্ছে উপযোগিতা পরীক্ষা এবং হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য আমাদের। নিয়মিত পরিচর্যায় প্রায় প্রতিদিনই ফুটছে শীতপ্রধান দেশের এই ফুল, যা দেখতে আসছেন অনেকেই। আমি সকাল সকাল এখানে আসি ফুলটা দেখতে। ফুলটা দেখলে আমার মনটা ভরে যায় আর কি। ফুলগুলো সুন্দর, প্রথম দেখলাম এই চারাগুলো, আমি এমনিতে ভালো লাগছে এই বছরে। দেশের বাজারে লিলিয়াম ফুলের চাহিদা ও মূল্য বেশ ভালো, তাই অল্প জায়গায় এ ফুল চাষে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। লিলিয়াম বিশেষ করে কানাডা, নেদারল্যান্ডের টিউলিপ, এটা একটা বাজার আছে, কিন্তু ঢাকায় আপনার ভালো মার্কেট আছে লিলিয়ামের। লিলিয়াম অনেক দেশেই খুব গুরুত্বপূর্ণ একটা ফ্লাওয়ার, যেটা মনে করেন যে ভালো বাজার আছে, মার্কেট আছে। পার্বত্য চট্টগ্রামের অনুকূল পরিবেশে বাণিজ্যিকভাবে লিলিয়ামের চাষ হলে এর আমদানি নির্ভরতা কমিয়ে আনা সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, লিলিয়াম ফুল নিয়ে খবর জানছিলাম, চলুন একটু আপনাদের পর্যটনের খবর দিই। বছরের শেষ সময়ে পর্যটক সমাগম বেড়েছে রাঙ্গামাটিতে। 31st নাইটকে ঘিরে সেই সংখ্যা বেড়েছে আরও বেশি। ফলে চাঙ্গা পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীদের আশা, পুরো শীত মৌসুমে জমজমাট থাকবে পর্যটন কেন্দ্রগুলো। বিস্তারিত প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের শান্ত জলরাশি, সেই জলে ঢেউ তুলে ছুটে চলছে যন্ত্রচালিত নৌকা। চলতি পথে পর্যটকরা উপভোগ করছেন মেঘের চাদরে ঘেরা সবুজ পাহাড়, সাথে নয়নাভিরাম আসামবস্তি সড়ক। রাঙ্গামাটির সাজেক ভ্যালি ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। মেঘ পাহাড়ের লুকোচুরি উপভোগ করতে সারা বছর পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই স্পট। এখন বছরের শেষ ও প্রথম দিনটিতে আনন্দ উপভোগে পর্যটকরা ছুটছেন বাংলার ভূস্বর্গে। আদিবাসী গ্রাম যেটা ছিল সেটাও ঘুরে দেখেছি, তো বলা যায় যে রাঙ্গামাটি এসে খুবই ভালো লাগছে। আসলে বোঝা যায় সৌন্দর্যটা কত বেশি বাংলাদেশে, যেটা রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি আমার মনে হয় আছে। আমরা তো শহরে, ঢাকা শহরে থাকি, তো সেখানে অনেক ধুলোবালি বা ট্রাফিকের প্রবলেম সবকিছু মিলে এখানে আসলে সবকিছু সুন্দর। পর্যটক বাড়ায় ব্যস্ততা বেড়েছে স্থানীয় কোমর তাঁতে বোনা কাপড়ের দোকানগুলোতে। কিনে নিচ্ছেন পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক, এতে ভালো বেচা কেনার কথা জানালেন ব্যবসায়ীরা। এখানে সব ধরনের পোশাকই আছে। আমি একটা 3 পিস নিলাম তাদের তাঁতের, আর হচ্ছে খামি নিলাম 2টা। আচার বাদাম, কাঁচা লুঙ্গি আছে, 1 পিস 2 পিস আছে, বিছনা চাদর, শাড়ি সব পাওয়া যায় এখানে। ইংরেজি পুরনো বছর কি বিদায় ও নতুন বছরকে বরণে শহরের হোটেল মোটেলগুলো সাজিয়ে তোলা হচ্ছে নানা সাজে। চলছে প্রস্তুতি। 31st নাইটে আমরা হচ্ছে একটা ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। রাঙ্গামাটিতে ট্যুরিস্ট আগমন হবে, সমাগম হবে, এবং আমরাও প্রত্যাশা অনুযায়ী আমাদের ব্যবসা রিকভার করতে পারব। আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এবং আগমনও আমরা আশা রাখি আসানোর পর্যটক আগমন আসবে। কাপ্তাই হ্রদ সহ প্রতিটি স্পটে 31st নাইট ঘিরে পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুতির কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। প্রচুর পর্যটকদের আগমন প্রত্যাশা করছি এবং তাদের সার্বিক নিরাপত্তায় আমরা প্রস্তুত। আমরা তাদের নিরাপত্তা প্রদানের জন্য কাজ করে যাচ্ছি। রাঙ্গামাটিতে প্রতি বছর প্রায় 5 লাখ পর্যটক আসে, যার অধিকাংশই আসে এই শীত মৌসুমে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। দর্শক, রাঙ্গামাটিতে পর্যটন পরিস্থিতি জানছিলাম এবং জানতে জানতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজ এই পর্যন্ত কেবল স্টিল নিবেদিত সকাল 24 আবারও দেখা হবে আপনাদের সাথে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।